প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। অ্যাকশন মোডে শুভেন্দু, এবার বুলডোজার বিমানবন্দরের ভেতরকার 136 বছরের মসজিদে। গদি হারানোর পর এবার বাংলার মুখ্যমন্ত্রীদের তালিকা থেকেই বাদ মমতার নাম, ব্যাপারটা কি? ভুয়ো নার্সিংহোমের স্বাস্থ্যসাথী 300 কোটি লুট, মাদক মাফিয়াদের কারচুপি ফাঁস মালদহে। তৃণমূল এখন কার্যত তাসের ঘর, বেরিয়ে আসছে হারির খবর। এবার কি টুকরো টুকরো হয়ে যাবে টিএমসি? 3000 টাকার দালাল ও 2000 টাকার আধার কার্ড, বারুইপুরে বাংলাদেশি গ্রেফতার, জেরায় বিস্ফোরক তথ্য। বন্ধ হতে পারে দুয়ারে রেশন, ডিলারদের তীব্র ক্ষোভের মুখে নতুন শুভেন্দু সরকার। স্কুলের সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে গেল, 12 দিন কোমায় থাকার পর মৃত্যু আয়েশের, শহরের স্কুলের বিরুদ্ধে বড় অভিযোগ। ফের বাংলায় শুরু হচ্ছে 100 দিনের কাজ, এই নথি ছাড়া মিলবে না কাজ, জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা ভান্ডার কারা পাবেন, বিরাট ঘোষণা করেই শুভেন্দু জানালেন রাত পোহালেই প্রকাশ পাবে ফর্ম, কি করতে হবে? কেউ বাঁচাতে পারবে না, প্রশান্ত বর্মনের গ্রেপ্তারিতে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী। আমি আর মমতা দুজনই সর্বহারা, নবান্নের 14 তলায় বসে তৃণমূল সুপ্রিমোকে তীব্র কটাক্ষ বিধায়ক রত্নার। আজই দক্ষিণবঙ্গের এই 10 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, বড় পূর্বাভাস দিয়ে দিল আইএমডি কলকাতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। অ্যাকশন মোডে শুভেন্দু, এবার বুলডোজার বিমানবন্দরের ভিতরকার 136 বছরের মসজিদে। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশনাল এরিয়ার ভেতরে অবস্থিত 136 বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ, যার নাম ব্যাংকরা মসজিদ, তা নিয়ে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন, বিমান চলাচলে অসুবিধা সৃষ্টি করে এমন কোনো স্থাপনা আর রাখা হবে না। এই মসজিদের কারণে সেকেন্ডারি রানওয়ের সম্প্রসারণ আটকে আছে বলে তিনি উল্লেখ করেন। ফলে মসজিদ সরানো বা ভাঙার প্রক্রিয়া এবার গতি পেয়েছে বলে জানা যাচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে, মসজিদটি সেকেন্ডারি রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে অবস্থিত এবং বিমানবন্দরের সীমানার ভেতরে প্রায় 150 মিটার। এর ফলে রানওয়ের থ্রেশ হোল্ড 88 মিটার সরিয়ে রাখতে হয়েছে। ফগের সময় প্রাইমারি রানওয়ে বন্ধ থাকলে সেকেন্ডারি রানওয়ের পূর্ণ ব্যবহার সম্ভব হয় না। নিরাপত্তা, নেভিগেশন সিস্টেম এবং বিমানবন্দরের ভবিষ্যৎ সম্প্রসারণের ক্ষেত্রে এটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি এই ইস্যুতে কড়া অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তা ও উন্নয়ন সবার আগে। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান এবার করতেই হবে। রাজ্য প্রশাসন ও এআই এর যৌথ টিম ইতিমধ্যেই মসজিদ এলাকা পরিদর্শন করেছে এবং মসজিদ কমিটির সঙ্গে বৈঠকও হয়েছে। সেখানে মসজিদ সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু মসজিদ কমিটি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে। সাবেক তৃণমূল মন্ত্রী ও জমিয়ত উলামা ই হিন্দের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে কমিটি জানিয়েছে, তারা একা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না। তারা দারুল উলুম দেওবন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং অন্যান্য বড় মুসলিম সংগঠনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, ঈদের আগে কোনো পদক্ষেপ করা উচিত নয়। শান্তিপূর্ণভাবে ঈদ পালনের পর বিস্তারিত আলোচনা হবে। এই ঘটনায় রাজ্য জুড়ে সাম্প্রদায়িক সংবেদনশীলতা বেড়েছে। একদিকে অনেকে মনে করছেন, বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নের জন্য এটি প্রয়োজনীয় পদক্ষেপ। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকীকরণ আটকে থাকলে যাত্রী সুবিধা, বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষতি হবে। অন্যদিকে ধর্মীয় নেতারা বলছেন, ঐতিহ্যবাহী মসজিদ সরানো হলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। গদি হারানোর পর এবার বাংলার মুখ্যমন্ত্রীদের তালিকা থেকেই বাদ মমতার নাম, ব্যাপারটা কি? মুখ্যমন্ত্রীর চেয়ার হারানোর পর এবার বাদ পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। বাংলার মুখ্যমন্ত্রীদের তালিকা থেকেই এবার বাদ পড়ল মমতার নাম। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জানা যাচ্ছে, শিল্পের জন্য অবদানের ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রীদের তালিকা থেকে একেবারে বাদ পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। চেম্বার অফ কমার্সের তরফে বাংলায় কাটমানি ও সিন্ডিকেট রাজ বন্ধ করতে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে ধন্যবাদ দেওয়া হয়। সেখানেই সুস্পষ্টভাবে বলা হয়, জমি নীতি নিয়ে আগের মুখ্যমন্ত্রীকে বলা হলেও তিনি শোনেননি। বিভিন্ন স্কিমের জন্য টাকা দিলেও শিল্পের জন্য কোনো অবদান ছিল না পূর্বতন সরকারের।
চেম্বার অফ কমার্সের তরফে বার্তায় লেখা হয়েছে, 10 বছর আগে ভারতের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির সৌজন্যময় উপস্থিতিতে ভারত চেম্বারের উদ্বোধন হয়েছিল। বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের যেসব মুখ্যমন্ত্রী ভদ্রলোক হিসেবে পরিচিত ছিলেন তাদের মধ্যে ডক্টর বিধানচন্দ্র রায়, শ্রী পি.সি. সেন, শ্রী অজয় কুমার মুখার্জি, শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, শ্রী জ্যোতি বসু, শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকলেই ব্যক্তিগতভাবে আমাদের চেম্বারের বিভিন্ন স্মরণীয় অনুষ্ঠানে আশীর্বাদ করেছেন। একমাত্র ব্যতিক্রম ছিলেন আমাদের রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। বার্তায় আরও লেখা হয়েছে, আমাদের চেম্বারের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল নেতিবাচক। যদিও মহামারী ও ঘূর্ণিঝড় জনিত দুর্যোগের সময় আমরা রাজ্য সরকারকে আন্তরিকভাবে সমর্থন করেছি। আমরা সব সময় রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। অথচ একই সঙ্গে শিল্পোন্নয়ন ও বৃদ্ধির জন্য নীতিগত সহায়তার ক্ষেত্রে নিজেদের অসহায় অবস্থায় পেয়েছি। চেম্বার অফ কমার্সের এই বার্তায় বাংলার মুখ্যমন্ত্রীদের তালিকা থেকে শিল্পে অবদানের জন্য কার্যত বাদ গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। ভুয়ো নার্সিংহোমের স্বাস্থ্যসাথীর 300 কোটি লুট, মাদক মাফিয়াদের কারচুপি ফাঁস মালদহে। তৃণমূল সরকারের আমলে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চরম প্রতারণা, রোগী ভর্তি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুট। অভিযুক্ত মালদহে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা একাধিক পরিকাঠামো হাসপাতাল। জেলা স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক হিসেব, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে প্রায় 300 কোটি টাকা আত্মসাৎ করেছে জেলার বেশ কয়েকটি নার্সিংহোম। সবচেয়ে বেশি টাকা লোপাট করেছে শহরের আমবাজারের একটি এবং সুজাপুরের বড়নগর ডাঙ্গার একটি নার্সিংহোম বলে অভিযোগ। এরপরেই এই ঘটনার তদন্ত শুরু করে জেলা প্রশাসন। শুধু তাই নয়, লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে 300টিরও বেশি নার্সিংহোমের, শোকজ করা হয়েছে আরও 10টি নার্সিংহোমকে। নজরে রয়েছে আরও 25টি নার্সিংহোম। এই ঘটনার সামনে আসতেই জেলা জুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। জেলা বিজেপির অভিযোগ, দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছে বেআইনি মাদক মামলায়। সরকারের কাছেও এ বিষয়ে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন জেলা বিজেপির সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে 300টিরও বেশি নার্সিংহোমের, শোকজ করা হয়েছে আরও 10টি নার্সিংহোমকে। নজরে রয়েছে আরও 25টি নার্সিংহোম। এই ঘটনার সামনে আসতেই জেলা জুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এর মধ্যে বিস্ফোরক অভিযোগ করেছেন জেলা বিজেপির সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। স্বাস্থ্যসাথী কার্ডের টাকা মাদক পাচারের ব্যবসায় লাগানো হয়েছে বলে দাবি তার। অজয়বাবুর অভিযোগ, ব্রাউন সুগারের কারবারে সেই দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছে। সেই তালিকায় কালিয়াচকের নার্সিং হোম যেমন রয়েছে, তেমনি শহর লাগোয়া গাবগাছি এলাকার নার্সিং হোম রয়েছে। বিজেপির আরও অভিযোগ, বাংলাদেশে মাদক পাচারকারী চিহ্নিত অপরাধীরা একের পর এক নার্সিং খুলেছে মালদহে। ইংলিশ বাজারের যোধপুর এলাকাতেই অল্প দূরত্বের মধ্যেই প্রায় 25টি নার্সিং হোম। সবই গড়ে উঠেছে মাত্র কয়েক বছরের মধ্যেই। এমনকি কালিয়াচক এলাকাতেও নার্সিংহোমের আড়ালে মাদক পাচারের ব্যবসা চলছে বলে অভিযোগ বিজেপির। এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত চেয়ে রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ জানানোর কথা জানিয়েছেন বিজেপি নেতা অজয় গঙ্গোপাধ্যায়। আর এই ঘটনায় প্রতারিত হতে হচ্ছে হাজার হাজার মানুষকে। চিকিৎসা না করিয়ে স্বাস্থ্যসাথীতে লক্ষ লক্ষ টাকা বিল করিয়ে প্রতারণার ফাঁদ পেতে নার্সিংহোমগুলি। তৃণমূল এখন কার্যত তাসের ঘর। বেরিয়ে আসছে হারির খবর। এবার কি টুকরো টুকরো হয়ে যাবে টিএমসি? ভোটে ভরাডুবির পর থেকে তৃণমূলের শুধু ভাঙনের সুর। বিদ্রোহী সাংসদ থেকে প্রাক্তন বিধায়ক ইস্তফা দিচ্ছেন দলে দলে কাউন্সিলর। অথচ এসবের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিটা স্বীকার করছেন না। তিনি এখনও সেই ভোট চুরির তত্ত্ব খাড়া করে চলেছেন, যাকে সত্যি না দেখার ভান বলেও মনে করছেন অনেকেই। অবসরপ্রাপ্ত আইএএস ও প্রাক্তন তৃণমূল সাংসদ বিক্রম সরকার বলছেন, ওর পার্টির মধ্যে ওই একজন, আর সবাই চাকর বাকর। প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালী গুহ বলছেন, মমতাদি আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত লোক, দুর্নীতিগ্রস্ত মহিলা। তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। রাজপাট শেষ, এবার কি টুকরো টুকরো হয়ে যাবে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়া সঙ্গীরাই এবার মুখ খুলতে শুরু করেছেন। 4 মে থেকে তৃণমূলের জমিতে শুধুই ভাঙন আর ভাঙন। রাজ্য হাতছাড়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি গিয়েছে, নিজে হেরেছেন, বিধায়ক পদটা অবধি রাখতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল শেষ। ফলতা বিধানসভায় তৃণমূলের জমানত বাজেয়াপ্ত, সংখ্যালঘু ভোটও হাত ছাড়া। একের পর এক পুরসভায় শুরু হয়েছে তৃণমূল কাউন্সিলরদের গণ ইস্তফা। তৃণমূল এখন কার্যত তাসের ঘর। বেরিয়ে আসছে হারের খবর। সোনালী গুহ বলেছেন, মমতাদি অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেছে, ভাইপোকে উত্থান করতে হবে। অবসরপ্রাপ্ত আইএএস ও প্রাক্তন তৃণমূল সাংসদ বিক্রম সরকার বলছেন, ওর পক্ষে ও ছাড়া আর কেউ নেই।
তৃণমূল বিধায়করা হার মেনে নিচ্ছেন, নতুন মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, উনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, যে বিরোধী দলের এমএলএদের বৈঠকে ডাকছেন, আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিটা স্বীকার করতে পারছেন না। গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রেজাল্টটা ডিক্লেয়ার করেছে, জেতার জায়গায় হারা আর হারার জায়গায় জেতা, এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। তাকে কটাক্ষ করতে ছাড়ছেন না প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বলেছেন, শোক প্রকাশ করে কোনো লাভ নেই, আপনি হেরেছেন। আগে আপনি বলতেন এত কাজ, তাই ছবি আঁকার সময় পান না, কবিতা লেখার সময় পান না। এখন আপনার ভরপুর সময়, আপনি ভালো করে ছবি আঁকুন, কবিতা লিখুন। ভোটে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে রাজ্যবাসী, কিন্তু চোখ বুজে থেকে সত্যিটা না দেখার ভান করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 3000 টাকার দালাল ও 2000 টাকার আধার কার্ড, বারুইপুরে বাংলাদেশি গ্রেপ্তার, জেরায় বিস্ফোরক তথ্য। 3000 টাকার বিনিময়ে নদীপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ, এরপর ভুয়ো পরিচয়পত্র তৈরি করে কলকাতায় পরিচারিকার কাজ। বিগত 6 মাস ধরে এভাবেই দক্ষিণ 24 পরগনার মল্লিকপুরে রমরমিয়ে সংসার পেতেছিলেন এক বাংলাদেশি মহিলা, কিন্তু শেষ রক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সোমবার লকিন তাঁতি, বয়স 39-এর ওই বাংলাদেশি মহিলাকে আটক করল বারুইপুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল ভারতীয় আধার কার্ড। এই ঘটনার পর সীমান্তে নিরাপত্তা এবং রাজ্যের সক্রিয় ভুয়ো নথিকাণ্ডের জাল কতটা গভীরে তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল। পুলিশের জেরায় ধৃত মহিলা লকিন তাঁতি জানিয়েছেন, তিনি বাংলাদেশের যশোর জেলার কেশবপুর থানার অন্তর্গত বাঁশবেড়িয়া গ্রামের বাসিন্দা। তার স্বামী জিয়ারুল রহমান তাঁতিও বাংলাদেশী নাগরিক। প্রায় 6 মাস আগে এক দালালের খপ্পরে পড়েন তিনি। মাত্র 3000 টাকার বিনিময়ে সীমান্ত এলাকার একটি নদী পার করে তাকে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে ঢুকিয়ে দেয় ওই দালাল। ভারতে ঢোকার পর প্রথমে কলকাতায় এসে পরিচারিকার কাজ শুরু করেন লকিন। উপার্জিত টাকা দিয়ে কোনো ক্রমে নিজের সংসার চালাচ্ছিলেন তিনি। এরপর দক্ষিণ 24 পরগনার বারুইপুর মহকুমার মল্লিকপুরের হরিহরপুর এলাকায় বেনিয়াডাঙ্গায় এলিয়াস গাজী নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়াটে হিসেবে থাকতে শুরু করেন তিনি। প্রতিবেশীদের কাছে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতেন ওই মহিলা, যাতে কারোর মনে কোনো সন্দেহ দানা না বাঁধে। ভারতে পাকাপাকিভাবে থাকার এবং নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার জন্য একটি বৈধ ভারতীয় নথির প্রয়োজন ছিল লকিনের। পুলিশের জিজ্ঞাসাবাদে লকিন স্বীকার করেছেন যে মল্লিকপুরে থাকাকালীনই এক ব্যক্তির সন্ধান পান তিনি, যে টাকার বিনিময়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেয়। মাত্র 2000 টাকার বিনিময়ে এই জালিয়াত লকিনকে একটি ভুয়ো আধার কার্ড তৈরি করে দেয়। ধৃত মহিলার দাবি, যে ব্যক্তি তাকে এই জাল আধার কার্ডটি তৈরি করে দিয়েছে সেও আদতে বাংলাদেশেরই বাসিন্দা এবং বর্তমানে এপার বাংলায় অবৈধভাবে বসবাস করছে। সেখানে লকিন তাঁতিকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। পুলিশ তার কাছে ভারতে থাকার বৈধ নথিপত্র, পাসপোর্ট বা ভিসা দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরিবর্তে তার কাছ থেকে একটি আধার কার্ড উদ্ধার হয়, যা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর জাল বলে প্রমাণিত হয়। এরপরই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। বন্ধ হতে পারে দুয়ারে রেশন, ডিলারদের তীব্র ক্ষোভের মুখে নতুন শুভেন্দু সরকার। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর পূর্বতন তৃণমূল সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ প্রকল্প দুয়ারে রেশন নিয়ে বড়সড় টানাপোড়েন শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার এই ব্যবস্থা চালু রাখা আর সম্ভব নয় বলে দাবি তুলেছেন রাজ্যের রেশন ডিলাররা। সোমবার সংগঠিত জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল এর সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প পুরোপুরি বন্ধের দাবি জানানো হয়েছে। রেশন ডিলারদের যৌথ মঞ্চের দাবি, দুয়ারে রেশন প্রকল্প চালাতে গিয়ে তাদের উপর অতিরিক্ত আর্থিক ও প্রশাসনিক চাপ তৈরি হচ্ছে। সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিপুল পরিবহন খরচ বাড়ছে, আর যার বোঝা ডিলারদের একাই বইতে হচ্ছে। এর পাশাপাশি গ্রামাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় উপযুক্ত যানবাহনের অভাব এবং স্থায়ী কর্মী সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রেশন ডিলারদের দাবি, বর্তমানের এই অবাস্তব পরিকাঠামোয় ডিলারশিপ চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফলে এই ব্যবস্থা বাতিলের পাশাপাশি রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি ও আর্থিক সুরক্ষার দাবিও জোরালো হয়েছে। সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পক্ষ থেকে দুয়ারে রেশন ব্যবস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের মতে এই প্রকল্পে সাধারণ গ্রাহকদের দীর্ঘমেয়াদী কোনো সুবিধা হচ্ছে না, উল্টে সরকারের রাজকোষ থেকে অতিরিক্ত অর্থ অপচয় হচ্ছে এবং ডিলারদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই পরিস্থিতিতে ডিলারদের যৌথ সংগঠন খুব শীঘ্রই রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার সঙ্গে দেখা করে পুরো বিষয়টি পুনর্বিবেচনার জন্য স্মারকলিপি জমা দেবে। রাজ্যে নতুন সরকার গঠনের পর রেশন ডিলারদের এই সম্মিলিত চাপ খাদ্য বন্টন নীতিতে বড়সড় বদল আনতে পারে বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।
স্কুলের সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে গেল। 12 দিন কোমায় থাকার পর মৃত্যু আয়ুষের। শহরের স্কুলের বিরুদ্ধে বড় অভিযোগ। তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু নিয়ে বড় অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। 12 দিন কোমায় থাকার পর মৃত্যু হয়েছে নেতাজি নগরের মহর্ষি বিদ্যা মন্দির স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র আয়ুষ নাথের। অভিযোগ, স্কুলে ঘন্টার পর ঘন্টা ধরে অসুস্থ থাকা সত্ত্বেও পরিবারকে কোনো খবর দেওয়া হয়নি। স্কুল থেকে বেরোনোর পর ক্রমাগত অসুস্থতা বাড়ে তার। গত রবিবার মৃত্যু হয়েছে আয়ুষের। এই মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। তাদের দাবি, বারবার বলা সত্ত্বেও স্কুলের পড়ুয়াদের প্রতি যত্ন নেওয়া হচ্ছে না। এই অভিযোগে মঙ্গলবার সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন অভিভাবকরা। কিভাবে মৃত্যু হলো আয়ুষের? গত 13ই মে আর 5টা দিনের মতো স্কুলে গিয়েছিল ওই ছাত্র। তার বাবা জানিয়েছেন, ছুটির সময় তিনি যখন ছেলেকে আনতে যান তখন স্টাফ রুম থেকে ফোন করে বলা হয় সেখানে যেতে। তিনি গিয়ে দেখেন তার ছেলে প্রায় অচৈতন্য অবস্থায় রয়েছে, গোটা শরীর জলে ভেজা। শিক্ষিকারা গালে মেরে মেরে তার চেতনা ফেরানোর চেষ্টা করছে। এরপর স্কুল থেকে সোজা ছেলেকে নিয়ে হাসপাতালে যান তিনি। তারপর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, কোমায় চলে যায় আয়ুষ। তারপর 12 দিন কোমায় থাকার পর গত রবিবার মৃত্যু হয়েছে আয়ুষের। মাথায় রক্তক্ষরণ হয়ে মৃত্যু বলে জানিয়েছে তার পরিবার। ছেলে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। একরত্তি সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন আয়ুষের মা। তিনি বলেন, ছেলে স্কুলে গিয়েই জানিয়েছিল অসুস্থ বোধ করছে। সেই অবস্থায় 6টি পিরিয়ড স্কুলেই বসিয়ে রাখা হলো, বাড়িতে কেউ খবর দিল না। এই অবস্থায় ভারী ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমার ছেলে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। দেওয়ালে জোরে ধাক্কা খায়। ওর বন্ধুরাই এসব বলেছে। স্কুল আমাদের কিছু বলেনি, আমরা যাতে না বুঝতে পারি তার জন্য ওকে স্নান করিয়ে দেওয়া হয়। ঠিক কি অভিযোগ? পরিবারের অভিযোগ, পড়ুয়া অসুস্থ হয়ে পড়লেও তার বাড়িতে খবর দেওয়া হয়নি। জোর করে বসিয়ে রাখা হয়েছিল স্কুলে। অসুস্থ শিশুকে ভারী ব্যাগ নিয়ে নামার সময় সাহায্য করতে যায়নি কেউ। চিকিৎসকরা কেস হিস্ট্রি জানতে চাইলে আয়ুষের বাবা যখন স্কুলে যোগাযোগ করেন তখনও পড়ে যাওয়ার কথা জানাননি শিক্ষকরা। স্কুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। স্কুলের তরফে কেউ এই ঘটনায় এখনো পর্যন্ত মুখ খোলেননি। ফের বাংলায় শুরু হচ্ছে 100 দিনের কাজ। এই নথি ছাড়া মিলবে না কাজ, জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজ বাংলায় আবার শুরু হতে চলেছে, তবে এবার 125 দিনের জন্য। শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী জি রাম জি নামের এই নতুন প্রকল্পে কাজ পেতে হলে কয়েকটি নথি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তেমনি পূর্ববর্তী দুর্নীতির তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে। ইউপিএ সরকারের আমলে চালু হওয়া সেই 100 দিনের কাজ আবারও শুরু হতে চলেছে বাংলায়। এতদিন কেন্দ্র তহবিল আটকে রেখে দিয়েছে, এই অজুহাতে কাজ বন্ধ ছিল বাংলায়। এবার ফের সেই কাজ শুরু করতে চলেছেন শুভেন্দু অধিকারী। জুলাই থেকে বাংলায় চালু হবে 100 দিনের কাজ। আর এবার এই কাজের মেয়াদ বাড়িয়ে হলো 125 দিন। তবে এই কাজের নিয়োগ পদ্ধতিতেও এবার আসছে বদল। 100 দিনের কাজ পেতে হলে এই বিশেষ নথি জমা দিতে হবে। এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জুনের প্রথম সপ্তাহ থেকেই জি রাম জি নামের এই প্রকল্প চালু হবে। তার আগে এটি MGNREGA বা মনরেগা নামে চালু ছিল। এবার নাম বদল হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই নতুন প্রকল্পে কাজ পেতে হলে অবশ্যই দেখাতে হবে আধার কার্ড এবং ভোটার কার্ড, না হলে পাওয়া যাবে না প্রকল্পের সুবিধা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিগত দিনগুলিতে যে সমস্ত এলাকায় 100 দিনের কাজ নিয়ে দুর্নীতি ও জালিয়াতি হয়েছিল সেই সমস্ত জায়গাগুলো এবার তল্লাশি করা হবে, দুর্নীতি খতিয়ে দেখা হবে। এই 100 দিনের কাজকে কেন্দ্র করে দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় সরকারের মধ্যে টানাপোড়েন চলছে। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্র অভিযোগ তোলে যে এই প্রকল্পে ব্যাপক আর্থিক দুর্নীতি এবং ভুয়ো জব কার্ড ব্যবহার হতো। আবার রাজ্য বলে কেন্দ্র টাকা আটকে রেখেছে। নানান কারণে দীর্ঘদিন বন্ধ ছিল এই প্রকল্প। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা ফের শুরু করতে চলেছে। এবার 100 দিনের বদলে হবে 125 দিনের কাজ। অন্নপূর্ণা ভান্ডার কারা পাবেন? বিরাট ঘোষণা করেই শুভেন্দু জানালেন, রাত পোহালেই প্রকাশ পাবে ফর্ম। কি করতে হবে? 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে নতুন করে ফর্ম পূরণ করা যাবে। আগে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল রাজ্য সরকার। 26 মে কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিরাট বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে জানান, আগামীকাল বিকেলে নবান্ন থেকে তিনি এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং রাজ্য সরকারের আধিকারিকদের উপস্থিতিতে প্রকাশ করবেন ফর্ম। অন্নপূর্ণা যোজনায় পূরণ করতে হবে এই ফর্মটি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমরা কালকে বিস্তারিত বলবো। এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন আমরা তত সুবিধা দিতে পারবো। অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম পূরণ হবে সেভাবে 3000 ট্রান্সফার শুরু হয়ে যাবে। যতক্ষণ না টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন আয়ুষ্মান ভারতে কনভার্ট না হওয়া পর্যন্ত চালু আছে, তেমনি লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে। বিস্তারিত কাল জানতে পারবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, মাথায় রাখতে হবে ভারতীয়রাই কেবল এই সুযোগ পাবেন।
অভারতীয়রা এই সুযোগ পাবেন না। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা পরিষ্কার। এদিন বৈঠকের পর কাকলির উপস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, বিশেষ বিশেষ সাংসদদের ডাকবো। আজ যেমন বারাসতের সাংসদকে ডেকেছি, আমাদের তো ডাকা হতো না। আগে দক্ষযোগ্য চলতো, কোটি কোটি টাকা খরচ হতো প্রশাসনিক বৈঠকে। আমরা যতটা না করলেই নয়, ততটাই খরচ করছি। আমরা বিরোধীদের ডাকবো। মঙ্গলবার সকালে কাকলি কল্যাণীতে শুভেন্দু অধিকারীর বৈঠকে হাজির হওয়ার পর থেকেই তার বিজেপিতে পা বাড়ানোর জল্পনা বাড়তে থাকে। তাহলে কি আজই ফুলবদল কাকলির? যদিও এই প্রশ্নের উত্তরে কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, তার কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার সঙ্গে কোনো দলীয় যোগাযোগ নেই। এটি নেহাতি প্রশাসনিক কর্মসূচি, সেই কারণেই তিনি উপস্থিত হয়েছেন। কেউ বাঁচাতে পারবে না, প্রশান্ত বর্মনের গ্রেপ্তারিতে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী। রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতার করেছে ইকো পার্ক থানার পুলিশ। এ প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার তিনি পুলিশের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দিলীপ ঘোষ বলেন, পুলিশ তো কাউকে খুঁজে পায় না, অথচ সন্ধেবেলা তাদের সঙ্গেই বসে খায়। তারপরে বলে খুঁজে পাচ্ছি না। মেদিনীপুরেও এই সমস্যা আছে, সব জায়গায় এটা হয়। পুলিশ এই অভ্যাস না বদলালে পাবলিক পাল্টে দেবে। রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ এদিন পুলিশের বিরুদ্ধে জনরোষ নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেন, পুলিশের অনেক দিন ধরেই বদভ্যাস রয়েছে মিথ্যা বলার, একাধিক নেতাদের সঙ্গে গা ঘেঁষে চলা, চোর ডাকাতদের সঙ্গে তথ্য শেয়ার করা, এগুলো বদলানো দরকার। না হলে পুলিশকে কেউ বাঁচাতে পারবে না। পুলিশ আধিকারিকদের অনেক খারাপ কাজে ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে দিলীপ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পাবলিক বুঝতেই পারছে কেন পুলিশ অফিসাররা বিগড়ে গিয়েছে। সে ওসি হোক বা আইসি বা বিডিও হোক বা এসডিও হোক, এদেরকে ব্যবহার করা হয়েছে খারাপ কাজে। পুলিশও ধীরে ধীরে এটাকেই স্বাভাবিক বলে মনে করছে, যার ফলে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। বদলাতে হবে, না হলে সকলকে গ্যারেজ করে দেওয়া হবে। আমি আর মমতা দুজনই সর্বহারা। নবান্নের 14 তলায় বসে তৃণমূল সুপ্রিমোকে তীব্র কটাক্ষ বিধায়ক রত্নার। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা তথা পানিহাটির নবনির্বাচিত বিজেপির বিধায়ক রত্না দেবনাথের একটি ফেসবুক পোস্ট ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সোমবার খোদ নবান্নের 14 তলায় বসে এক সময়ের দাপুটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন তিনি। নিজের যন্ত্রণার কথা স্মরণ করিয়ে দিয়ে রত্নাদেবী লিখেছেন, আজ আমি এবং মমতা দুজনই সর্বহারা। তার এই পোস্ট সমাজ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। সোমবার নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির 26 জন নবনির্বাচিত বিধায়ককে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। একসময় এই 14 তলা থেকেই গোটা রাজ্যের প্রশাসনিক রাশ নিয়ন্ত্রণ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই চত্বরে বসেই নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত যাত্রার কথা তুলে ধরেন রত্নাদেবী। তিনি লেখেন, আজ আমি এখন নবান্নের 14 তলায়, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, তার সঙ্গে বৈঠকে। এরপরেই মমতাকে খোঁচা দিয়ে তিনি যোগ করেন, সততার শক্তি অনেক, শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়। নিজের পোস্টে রত্না দেবনাথ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের তুলনা টেনেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বেদনাদায়ক। তিনি বোঝাতে চেয়েছেন, মা হিসেবে তিনি তার একমাত্র সন্তানকে হারিয়ে সর্বহারা হয়েছেন। অন্যদিকে অহংকার ও অন্যায়ের জেরে মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার সাথের রাজনৈতিক ক্ষমতা ও গদি হারিয়ে সর্বহারা হয়েছেন। আরজিকর কাণ্ডের পর বিচারের দাবিতে যখন তিনি তৎকালীন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন, তখন কোনো সুরাহা মেলেনি, উল্টে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল বলে অতীতে বারবার অভিযোগ তুলেছিলেন রত্নাদেবী। আজ ক্ষমতার অলিন্দে বসেই সেই অপমানের পাল্টা জবাব দিলেন এই বিজেপির বিধায়ক। আরজিকর কাণ্ডের ফাইল খুলল শুভেন্দু সরকার। রাজ্যে চৌঠা মে ক্ষমতার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন বিজেপি সরকার আরজিকর কাণ্ডের ফাইল নতুন করে খুলতে শুরু করেছে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও অভিজ্ঞদের মতো মূল অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ করা হয়েছে। আজই দক্ষিণবঙ্গের এই 10 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, বড় পূর্বাভাস দিয়ে দিল আইএমডি কলকাতা। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গ। কলকাতা সহ একাধিক জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে। তবে এবার কিছুটা স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমের জেলাগুলিতে এখনও গরম এবং ভ্যাপসা অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিন অনুযায়ী আগামী 3 দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, তবে এরপর ধীরে ধীরে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,
এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে। এদিনও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও সক্রিয় হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমানে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে একাধিক জেলায়।